5 জন শীর্ষস্থানীয় নেতা প্লেনে চড়ে ঢাকা থেকে কক্সবাজার গেলেন, আবার ব্যাক করলেন কেন? এবং তারা বলেছেন যে তারা ঘুরতে গিয়েছেন। তাদের মা বাবার কি এত সম্পদের পাহাড় রেখে গেছেন যেটা দিয়ে তারা প্লেনে ফ্লাই করতে পারে ঢাকা থেকে কক্সবাজারে এবং আসতে পারে একই দিনে, ওখানে 5 তারকা হোটেলে থাকতে পারে? ব্যাপারটা সোজা না, আসলে ব্যাপারটা কঠিন। কারণ আমরাও দেখেছি, 90-এর আন্দোলনে জড়িত ছিলাম, ছাত্র নেতা ছিলাম। এত টাকা কোত্থেকে আসে? এখানে অন্য ব্যাপার ঘটেছে। পিটার হ্যাশের সঙ্গে মিটিং তাদের হয়েছে। পিটার হ্যাশ এবং যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত আছেন, উনারা বলেছেন যে এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আসলেই নেই। কারণ পিটার হ্যাশ এখন একজন বেসরকারি মানুষ, সাধারণ মানুষ। তিনি আহ, তিনি এখন একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন, সুতরাং সেখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যে ব্যাপারটা হতে পারে, যে ব্যাপারটা ঘটেছে, সেটা হচ্ছে যে পিটার হ্যাশের সঙ্গে তাদের মিটিং হয়েছে। পিটার হ্যাশ ঢাকা বিমানবন্দর দিয়ে আমিরাতসের একটি ফ্লাইটে করে ব্যাক করেছেন, এবং মিটিংটা যাতে হয়েছে এটা যাতে গোপনীয়তা রক্ষা করা হয় তার জন্য এখান থেকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার একটা পোস্ট দিয়েছেন। সেটাও বোকাস, আপনি দেখবেন যে এইটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে যে এটা অনেক পুরনো ছবি, সেটা দেখানো হয়েছে। তো সেই কথায় না, যে আসল ব্যাপারটা কি ঘটতে পারে সেটা দেখায় একটু বিষয়। ব্যাপারটা হয়েছে, আমি এর আগের দিন বলেছিলাম যে ইউনূস সাহেবের যে গ্রামীণ ব্যাংকের 30-25% থেকে 10% নামিয়ে আনা, এরকম এইখানেও আর একটা ঘটনা ঘটেছে। ঘটনাটি হচ্ছে যে ওনারা একটা চুক্তি সম্পাদন করেছেন, যেটা হচ্ছে বোয়িং থেকে 25টা প্লেন কিনবেন, এবং এটা কোনো টেন্ডার বা দরপত্র ছাড়া এরকম এইরকম কোনো কাজ বাংলাদেশে কখনোই হয়নি। বাংলাদেশে অলওয়েজ এটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয়। টেন্ডার হওয়ার পরে যারা সর্বনিম্ন এবং সমস্ত স্পেসিফিকেশন দেখে তারপরে বলা হয় যে হ্যাঁ, তোমরা এর কাছ থেকে কিনতে পারো, এর কাছ থেকে কিনতে পারবা না, এদের দাম, তারপরে একটা কমিটি থাকে তারা দেখে। এরকম কোনো কিছু হয়নি। এই দরপত্র যেটা হতে পারতো সেটা হয়নি। এখন এই প্লেনগুলি কিনতে গেলে কত টাকার প্রয়োজন? বাংলাদেশে প্রায় $12 বিলিয়ন মতো খরচ হতে পারে। এই $12 বিলিয়ন কোত্থেকে আসবে? বাংলাদেশের রিজার্ভের সর্বসাকুল্য আছে $22 বিলিয়ন। যদি $12 বিলিয়ন চলে যায়, তাহলে বাংলাদেশ ওই যে নিক্সন বলেছিল যে তলাবিহীন ঝুড়ি, সেই অবস্থায় চলে যাবে। এবং ইউনূস সাহেবের টার্গেট হচ্ছে যে উনি আমার একটা নির্ভরযোগ্য সূত্র আর্মির ভেতর থেকে বলেছেন, উনি চলে যেতে চান, কিন্তু উনাকে $10 বিলিয়ন ট্রান্সফার করতে হবে। সেইটা যেমন উনি বলেছেন, এবং এই বাকি যদি 12 বিলিয়ন উনি হাতিয়ে নিতে পারেন, তবেই বাংলাদেশ একটি ঝুড়িবিহীন তলাবিহীন একটা ঝুড়িতে পরিণত হবে। এবং এই 12 বিলিয়নের একটা অংশ এই এনসিপি, জামাত এবং বিএনপি তারা চায়। তারা দেখেন তাদের সঙ্গে গিয়েছে 4 জন পুরুষ এবং একজন নারী। এই 5 জন পুরুষ যারা আছে তাদের ইংরেজি অত ভালো না, কিন্তু যিনি মহিলা, যা ডাক্তার, সে তো উনি লন্ডনে ছিলেন, ওনার ইংরেজি ভালো, যার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। একজন মহিলা বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, আপনারাও এক ছাত্র জীবন পার হয়ে এসছেন, এই কোনো মা বাবা তার মেয়েকে এইভাবে দিবে? আমাকে বলেন তো। আমাদের সমাজ ব্যবস্থায়, সেটা আপনি যে ধর্মের বিশ্বাসী হন না কেন, আমাদের দেশের মানুষ, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই একটু কনজারভেটিভ মুসলমান, রাইট? তারা কিন্তু কখনোই তার মেয়ে সন্তানকে কোনো অবস্থায় আরো পুরুষ কলিগের সঙ্গে ঘুরতে পাঠাবে? বলেন আমাকে, এটা বিশ্বাসযোগ্য? আরো একটা জিনিস আমি আরো এখানে বলি, এই এই যে বিভিন্নভাবে এই এনসিপির নেতৃবৃন্দের বিরুদ্ধে নারীকে বিভিন্নভাবে হেনস্থ করার অভিযোগ এসছে, যেখানে নারীরা তাদের পুরুষদের কাছে নিরাপদ না। এই 10-12 জন নেতার বা 15 জন নেতার কাছে নারী নেতৃত্ব নিরাপদ না, তাদের সঙ্গে আরেকজন নারী নেত্রী গেলেন। এটা কি বিশ্বাসযোগ্য যে সে এমনি ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন? আসলে ব্যাপারটা সেটা না। এইটা হচ্ছে দেশ বিক্রির একটা চক্রান্ত এবং টাকা হাতিয়ে নেওয়ার একটা চক্রান্ত। আপনি যে অভিযোগ তুলছেন, আসলে এটা কি সরকারের সমালোচনা করার জন্য, অথবা ধরেন এনসিপি কে বিতর্কের মুখে পড়ার জন্য? কারণ যদি বিমান কেনার জন্য ডিলিং হয়, সেক্ষেত্রে সরকারের সাথে হতে পারে। আর এই ধরনের কোনো তথ্য কি আছে নাকি এই ধরনের একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এই তরুণ নেতৃত্বের প্রতি? আসলে এই যে তাদের সবচেয়ে আলোচিত, তারা দীর্ঘদিন ধরে, এই গত 1 বছর ধরে জুলাই সনদ, তাহলে এই দিন কেন তারা যাবে?
আর আমি যে জিনিসটা প্রথমেই বললাম যে আপনি আমাদের সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আপনি আপনার মেয়েকে কখনো তার কলিগদের সঙ্গে এরকম ঘুরতে বেড়াতে কক্সবাজারে যেতে দিবেন কিনা সেটা আমাকে বলেন। না, আপনি তাহলে এই যে ডিলিংস এর বিষয়ে আমি আরেকটা একসাথে সম্পৃক্ত করতে চাই, যে যদি জি। ধরে নিলাম ত্বকের ক্ষেত্রে যে আহ, এই এই ধরনের একটা ওদের মধ্যে একটা চুক্তি বা লেনদেনের ব্যাপার হয়ে থাকে, যদি সেক্ষেত্রে ধরেন নাহিদ ইসলাম তারা কি জানবে না? তাহলে এই পাঁচজনকে দলের পক্ষ থেকে কেন নোটিশ দেওয়া হলো? ওকে, তারা বারবার নোটিশ দেয়, নোটিশের পরবর্তী যে স্টেপটা আপনি কি কখনো দেখেছেন যে তারা নোটিশের পরবর্তী স্টেপটা নিয়েছে? আপনারা এনসিপির যে যুগ্ম সদস্য সচিব তানভীর এগেন্সে 400 কোটি টাকার একটা অভিযোগ ছিল, তারপরে তারা নোটিশ দিয়েছে, তারপরে তার কোনো পদক্ষেপ নেয়নি। এনসিপির অন্য অন্য নেতৃবৃন্দের যেমন অন্য অন্য নেতৃবৃন্দের এগেনস্টেও এরকম অভিযোগ অনেক ছিল, তারা শুধু শোকজ দেয়, বাকি আর করে না। এরা শোকজ দেয় মানুষকে দেখানোর জন্য, দেখো আমরা শোকজ দিয়েছি, কিন্তু শোকজের পরবর্তী স্টেপটা আপনারা কোনো একটা দেখেছেন যে কোনো কিছু করেছে তারা? এবং যদি যদি এটা সত্যি না তাহলে শোকজ দিল কেন? ব্যাপারটা বুঝেন, তারা যে পিটার হ্যাশের সঙ্গে মিটিং করেছে এটা যদি সত্যি না হয় তাহলে শোকজ দিল কেন? আর শোকজ যদি দিবে তাহলে তার পরবর্তী পদক্ষেপ কেন নেয় না? এই পর্যন্ত এনসিপির আরো শিশির তুষারের বিরুদ্ধে অভিযোগ আছে, তুষারের বিরুদ্ধে শোকজ হয়েছে, তুষারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে? তাকে বহিষ্কার করেছে? করেনি। তানভীরকে কি বহিষ্কার করেছে? করেনি। অথবা সারজিতের বিরুদ্ধে অভিযোগ আছে, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। এই টাকাটা মাঝে রিয়াদ যে টাকাটায় আনতে গিয়েছে, অথবা গাড়ি থামিয়ে একজন গাড়ির থেকে টাকা নেওয়া হচ্ছে, সেটাও দেখা গেছে ভিডিওতে। গুলশানে একটা আওয়ামী লীগ নেত্রীর বাসায় যে টাকা আনতে, সেখানেও ধরা পড়েছে। ধরা হওয়ার রিয়াদকে এটার সঙ্গে একা জড়িত না, এর পেছনে আরো বড় শক্তি আছে, নাহিদ, সারজিৎ, হাসনাত এবং সজীব ভুঁইয়া। সজীব ভুঁইয়ার বাবা একজন স্কুল শিক্ষক, উনি তো মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছেন মুরাদনগরে, সেটাও সবাই জানে। কিন্তু কেন সবাই আগে একটা ইয়ে ছিল যে বাবার জন্য ছেলে এরকম হচ্ছে, কিন্তু এখন ছেলের জন্য বাবারাও হচ্ছে, এটাও দেখা যাচ্ছে। তো এইগুলি চলছে। এবং আরো আরেকটা জিনিস আছে যে ইলেকশনে একটা ডেট ঘোষণা হবে, ইলেকশন কিভাবে বানচাল করা যায় সেটাও তাদের এজেন্ডাতে ছিল, যে ইলেকশন যাতে না হয়, এটা একটা মূলা ঝুলিয়ে দিয়ে বিএনপিকে কোনোভাবে কনভিন্স করে তারেক রহমানকে টাকা দিয়ে, যদি যদি তারা এখান থেকে টাকা পায়, সেই টাকাটা দিলে তারেক রহমান কনভিন্স হয়তো হয়ে যাবে। যার জন্য তারা বিভিন্ন অনেকগুলি এজেন্ডা নিয়ে গেছে। শুধুমাত্র এই যে বিমান ক্রয় বা টাকা সেইটা না, এর বাইরে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে তারা ইলেকশনের ডেট হয়তো প্রেসারে দিতে পারে ইলেকশন যাতে না হয়, কারণ তাদের তো নিবন্ধন নেই। নিবন্ধন ছাড়া তারা কিভাবে ইলেকশন করবে? ইলেকশন তার করতে মানে বলছেন যে শুধুমাত্র বিমান বিমান কেন্দ্রিক ইস্যু ছিল না, আসলে ইলেকশনের পেছানোর বিষয়টা আছে। এটা যদি একটু একটু ব্যাখ্যা দেন যে কিভাবে এই ইলেকশন বিলম্বিত করা যায় এই এই ধরনের চক্রান্তের মাধ্যমে, যদি একটু ধারণা দেন আমাদের। কারণ যদি আপনি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারেন, ধরেন গত বছর জুলাই আগস্টে আপনারা দেখে থাকবেন যে প্রচুর ভিডিও এসছে, প্রচুর ডকুমেন্ট এসছে, যেটার ভিতরে দেখা যাচ্ছে যে শিবিরের ছেলেরা ছাত্রলীগ নাম দিয়ে বিভিন্নভাবে অপকর্ম করেছে, এবং সেইগুলো বারবার ছাত্রলীগের ছেলেদের উপরে দোষারোপ চাপানো হয়েছে। আপনাকে প্রথমে দেখতে হবে আবরার হত্যাকাণ্ড মামলা। আবরার হত্যাকাণ্ড মামলার পরে প্রথম যাদের নামে যে যাদের যাবজ্জীবন হলো, যাদের ফাঁসির আদেশ হলো, তাদের ডিফেন্স অ্যাটর্নি কে ছিল? শিশির মনির। এই শিশির মনির শিবিরের সভাপতি ছিল। এবং তারপরে এই 5ই আগস্টের পরে কন্ডেম ছেড়ে থাকা অনেকে বেরিয়ে গেছে, তাদের পাওয়া যাচ্ছে না। তাহলে এই দায়ভার কি শিবিরের না? আসেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গত বছর জুলাইয়ে রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের ছাত্রীদের উপরে যে আক্রমণ করা হয়েছিল, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল শিবির, ছাত্রলীগের নামধারী শিবিররা। সেটাও এসছে, তাদের প্রচুর ডকুমেন্ট আছে, আমার এগুলো পড়তে গেলে ইয়েটা দীর্ঘায়িত হয়ে যাবে। তো এইগুলি যদি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশ মানে শিবিরের দায়িত্ব আছে, যার জন্য এইভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে ইলেকশনটা পিছিয়ে দেওয়ার। আর তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করার কথা বলছেন, কিন্তু পিআর পদ্ধতিতে কেন নির্বাচন হবে? বিএনপি তো পিআর পদ্ধতি মানতে চায় না। আপনাকে সিম্পল একটা
মোমেন শাহিদ লিখেছেন, প্রথমে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা জহুরুল হক হল ছাত্র শিবিরের সুপ্রিম নেতা, ওনার নাম হচ্ছে বান্না দিয়ে শুরু করছি। আমার এখানে মনে আছে সেদিন গেস্ট রুমে আমাকে ডেকে সবার সামনে বান্না ভাই বলেছিল আমি নাকি ফুলার রোডে ছিনতাইয়ের মতো অপকর্ম করছি। তারপর তো কিছু হলেই ওই দিক সেদিক গিয়ে 5 মিনিটের মধ্যে ছবি তুলে আনবি। ঠিক কয়েকদিন পর আবার বান্না ভাই আমার আর এক বন্ধুকে হাসিবুর রহমানকে রুমে ডেকে বেদ মানে পিটালো, কিন্তু এ এখন শিবিরের নেতা। এগুলা পড়তে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এইগুলি বারবার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি যেটা বলছিলাম যে মেয়েদের পরে গত জুলাই মাসে যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটা করেছিল ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকা গুপ্ত শিবির। আপনি দেখবেন যে আরেকজন আরমান হোসেন কেন্দ্রীয় সংগঠক এনসিপি, উনিও বলেছেন 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গুপ্ত শিবির জড়িত। এটা আমি বলছি না, এইগুলো আসলে গণমাধ্যমে ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের ঘটনাগুলো এখন প্রকাশ্যে আসছে যে ছাত্রলীগের ছত্রছায়ায় আসলে শিবিরা মুখোশ করেছিল, এটি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এবং তারা নিজেরাই শিবিরেরই নেতারা কর্মীরাই এটা প্রকাশ করছে, এটা আসলে এখন গোপন নেই। আপনি যে আলোচনার প্রসঙ্গে যে নির্বাচনের ব্যাপারটি বলছিলেন যে এখানে নির্বাচন বিলম্বিত করার জন্য এই ধরনের একটা চক্রান্ত হতে পারে কক্সবাজারে, এই ক্ষেত্রে কি ডিপ স্টেটের কোনো বিষয় থাকতে পারে? কারণ ডিপ স্টেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উৎখাতের পেছনে ডিপ স্টেটের কথাই আলোচনা উঠছে। এবার কি এই নির্বাচন বিলম্বিত করা, অথবা আরেকটি বিষয় যদি আপনাকে যুক্ত করতে চাই যে যদি ইউনূস সরকার এবং এনসিপি কে মাইনাস করে অন্য কোনো ফরম্যাটে সরকার আনতে চাইবে কিনা এই ডিপ স্টেট, কারণ ডিপ স্টেটের খেলা কি আদৌ শেষ হয়েছে না এখনো চলমান থাকবে? কারণ তাদের তো অনেক কিছু সুযোগ ছিল, এখন সবগুলো এখনো তাদের সাফল্য পায়নি, সেক্ষেত্রে কি হতে পারে? তারা চেষ্টা করবে, কিন্তু এইটার ব্যাপারে গভর্নমেন্টের সহযোগিতা কতটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে কথা। কারণ ট্রাম্প কিন্তু কখনোই অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করার পক্ষে না। উনি বারবার যুদ্ধের ব্যাপারে বলেছে সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে, উনি কখনো যুদ্ধে জড়াতেও চান না। এবং এই ব্যাপারগুলি কিন্তু তুলে নিয়ে এসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি ঘোরতর সমর্থক প্রেসিডেন্ট ট্রাম্পের, আমি ওনাকে খুবই পছন্দ করি। উনি বারবার বলেছেন যে উনিই কিন্তু প্রথমে প্রকাশ করেছেন যে ইউএস এইডের মাধ্যমে $29 মিলিয়ন বাংলাদেশে গিয়েছে এই সরকার পতনের জন্য। এর বাইরেও গত 4 বছরে প্রায় $130 না $140 মিলিয়ন বাংলাদেশে গিয়েছে। এগুলি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন, এটা অন্য কেউ বলতে হয়নি। সুতরাং তাদের যে আগে যে অ্যাক্টিভিটি ছিল সেটা এখন কম, কারণ ইউএসএইড বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তাদের তৎপরতা আছে, কিন্তু কম। কিন্তু তারা সেই জন্য চাইবে যে কোনোভাবে এই সরকারকে টিকিয়ে রেখে তাদের স্বার্থ হাসিল করার, এবং তার সেই জন্য যা প্রয়োজন তারা করতে চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশের জনগণকে বুঝতে হবে এবং এদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং বাংলাদেশের জনগণ যদি 71-এর মতো যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে তারা যদি এক হয়ে রুখে দাঁড়ায়, যেভাবে টুঙ্গিপাড়ায় রুখে দিচ্ছিল, যেভাবে টাঙ্গাইলে, যেভাবে গাজীপুরে, ওই একইভাবে রুখে দাঁড়াতে হবে। যদি রুখে দাঁড়াতে পারে তাহলে এদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া সম্ভব এবং বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে মনে করি না ট্রাম্প এই ব্যাপারে কোন রকম ইনভলভ হবেন, কারণ উনি কখনোই এই ব্যাপারে চান না। আমি যতটুকু বুঝি এবং যতটুকু জানি তাতে উনি এই ব্যাপারগুলিতে আসবেন না এবং উনি এগুলো সমর্থন করেন না। উনি বারবার আপনি তো ট্রাম্পের তো অনেক বড় সমর্থক, সেটা বলছেন আপনি, সে কারণে হতে পারে বলছি না। আপনি যদি দেখেন যে উনি ইরাকের ব্যাপারে বলছেন সাদ্দাম হোসেন ওয়াজ বেটার পারসন দেন এখনকার বর্তমান। উনি বারবার বলেছেন লিবিয়াকে অশান্ত করা হয়েছে। এগুলি আমার কথা না, এটা উনি নিজেই বলেছেন এবং উনি বারবার বলেছেন। কারণ হচ্ছে যে ওই দেশগুলো শান্ত ছিল, আমরা অশান্ত করে দিয়েছি এই ডিপ স্টেটই, হিলারি ক্লিনটন, সেইগুলি সেই জন্যই বলা হয়েছে। কারণ উনি এই অশান্ত পৃথিবী চান না, উনি শান্ত পৃথিবী চান। ভালো, আমরাও চাই যে শান্ত পৃথিবী হোক এবং বাংলাদেশে শান্তি অবস্থা বিরাজ করুক। আপনার কাছে আমি একটা শেষ প্রশ্ন রাখতে চাই যে আগামী 3 মাস দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে মোড় নিতে পারে, যদি আপনার পর্যবেক্ষণ কি বলছে যদি আমাদের একটু বলেন। আপনি যদি দেখেন যে এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, তার ভিতরে কোথাও কি দেখেছেন যে এই
75-এর পরবর্তীতে 75 থেকে 96 পর্যন্ত 21 বছর, এই 21 বছরের কোনো কিছু আছে? 21 বছরে তো বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, 21 বছরে জাতীয় 4 নেতাকে হত্যা করলো, কর্নেল তাহের সহ জাসদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হলো, হত্যা করা হলো 1143 জন এয়ারফোর্স অফিসার এবং জওয়ানকে, আর্মি অফিসারদেরকে অনেকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। এরপরে আসে এরশাদের শাসন আমলে, তখন প্রচুর ছাত্র জীবন দিয়েছে, সেলিম, দেলোয়ার, রওফুন, বসুনিয়া, এই রাজু সহ অনেকে, তাদের কথা কি এসেছে? অথবা বিএনপি জামাত জোট সরকারে 2001 থেকে 2006 বা 7-8 পর্যন্ত যে শাসন আমল ছিল, যেখানে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তাদের কথা কি এসেছে? কোনো কিছু আসেনি। এবং এই যে ঘোষণাপত্র, সেইটা কি কাদের কাছে পাঠানো হয়েছিল? পাঠানো হয়েছে 3টা দলের কাছে, এনসিপি, বিএনপি আর জামাত। কারণ বিএনপিকে খুশি করার জন্য, এই যে বিএনপির শাসন আমল, আপনারা জানেন যে 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল, সেই অস্ত্র কোথায় গেল? অথবা 64টা জেলায় একদিনে বম ব্লাস্ট করা হলো, বাংলা ভাইয়ের মতো একজন জঙ্গির উত্থান হলো, অথবা এই আপনার আহসানুল্লাহ মাস্টার, শাহ এস এম কিবরিয়া, মমতাজউদ্দিন খুলনায়, মঞ্জুরুল ইমাম, আইভি রহমান সরাসরি সত্যপরি বঙ্গবন্ধু তনয় এবং ওনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করা হলো। তো এইগুলির কথা কেন আসলো না? গণহত্যা তো তখনও হয়েছে, এর চেয়ে বেশি। আপনি যদি দেখেন যে এই গত 1 বছরে 4000-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে, তার ভিতরে গোপালগঞ্জে গণহত্যা করা হয়েছে 50 জনের উপরে। এই মাইলস্টোন স্কুলে সুপরিকল্পিতভাবে এই প্লেন দিয়ে অ্যাটাক করে, যাতে গোপালগঞ্জের দৃষ্টি অন্যদিকে সরানো যায়। আমি সেই জন্য বললাম, নিজেরা এইগুলো সৃষ্টি করবে, এটা সৃষ্টি করা যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পিতার কাছে অথবা মায়ের কাছে সন্তানের লাশ, এর চেয়ে বড় কঠিন কাজ পৃথিবীতে আর থাকতে পারে না। এবং সেইটা নেক্কারজনক ঘটনাও ঘটিয়েছে এই সরকার। আপনি দেখবেন ওখানকার মাইলস্টোনের ছাত্রছাত্রীরা বলেছে তারা 50-60টা লাশ নিজেরা বের করেছে। এখন বলে যে লাশ পাওয়া যাচ্ছে না, লাশ নেই, এটা নিয়েও বাহানা। কেন এই ছেলেটা ওই এত পপুলেটেড এরিয়ার ভিতরে কেন এই যুদ্ধ বিমান চালা, অথবা অন্য কোনো জায়গা করা যেত যেখানে জনবসতি নেই? আর সে কেন ইজেক্ট করলো? ইজেক্ট করে সে তো জীবিত ছিল, তাকে সিএমএসে নেওয়া হয়েছে জীবিত অবস্থায়, কেন তার মৃত্যু হলো? এইগুলি সবই নাটক, যেমন মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। এটা নাটক, সাজানো নাটকগুলো তারা বিভিন্ন স্ক্রিপ্টে করছে, মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে নেওয়ার জন্য বারবার তারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে।